নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারো নিয়ে মধুবন্তীর সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। শুরুতেই যে খবরে ভাস্বতী আমরা নজর রাখবো, সিএ নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা, রাজনীতি করছেন। সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন আজকে অমিত শাহ। বাংলায় ক্ষমতা এসে শক্ত হাতে অনুপ্রবেশ বন্ধ করবেন, এমনটাই দাবি করেছেন শাহ। একদমই তাই। এবং আমরা দেখেছি যে গত সোমবার দেশ জুড়ে সিএ লাগু হওয়ার পর থেকেই বিরোধীরা রীতিমতো আক্রমণ শানিয়েছেন। আর বিরোধীদের এই আক্রমণ বিতর্কের মাঝে এবার সরাসরি বিরোধীদের তোপ দেখেছেন এবং পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে তিনি বলেছেন যে রাজনীতি করছেন সিএ নিয়ে বিরোধীরা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। হাত জোড়ে অনুরোধ করেছেন এই সিএ এনআরসি নিয়ে রাজনীতি না করতে। অসমের মতো এ বাংলাতেও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিজেপি, এমনটাও আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে শক্ত হাতে এই বিষয়গুলো পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই দাবি করেছেন অমিত শাহ। একদমই ঠিক এইভাবেই তিনি বলেছেন যে হাত জোর করে অনুরোধ করছি, রাজনীতি করবেন না, সিএ নিয়ে রাজনীতি করবেন না। ঠিক কি বলেছেন অমিত শাহ, দেখুন। कि मैं ममता जी को करबद्ध निवेदन आपके इस कार्यक्रम के माध्यम से करना चाहता हूं। पॉलिटिक्स करने के हजारों मंच है, प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का अहित मत करिए। आप खुद बंगाली हैं। बांग्लादेश से जो बंगाली हिंदू आए हैं, इनको नागरिकता देने के लिए एक कानून है। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, हिंदू और मुसलमानों के बीच में विखवाद कराना चाहती है, अपनी वोट बैंक का कंसोलिडेशन करना चाहती है। ममता जी, इसको मत रोकिए। करने जैसा काम है, घुसपैठ रोकिए। और वो दिन दूर नहीं है जी, वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। ভাষাতে অমিত শাহ ঠিক আজকে কি বললেন? তিনি বলছেন যে এই সিএ নিয়ে রাজনীতি করবেন না, হাত জোর করে বলছি। পাশাপাশি এটাও বলেছেন যে বাংলাদেশ থেকে আসা যারা, তাদের উপর অবিচার করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহর বক্তব্য এবং সিএ নিয়ে তার যে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলেছেন প্রতিক্রিয়ায় শোনাবো। সিএ নিয়ে কারা রাজনীতি করছে সারা দেশের মানুষ জানেন। সেই কারণেই আজকে প্রায় 4.5 বছর আগে গায়ের জোরে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও, রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও আজকে 4.5 বছর ধরে 9 বার তারা এক্সটেনশন চেয়েছি রুল ফ্রেম করার জন্য। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন। যারা দীর্ঘদিন ধরে এই দেশে আছে, যারা এখানে ভোটাধিকার প্রয়োগ করে, যারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নির্বাচন করে, তারা প্রত্যেকে এই দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমাদের এই রাজ্যে আমরা এটা কোনোভাবেই চালু করতে দেব না, এটা আমাদের দলের স্ট্যান্ড। শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য আপনাদের শোনালাম। এবার সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। রাজনীতি তো করলেন অমিত শাহ এবং মোদী। 5 বছর আগের আইন ঠিক নির্বাচনের আগে গোটা দেশে অশান্তি সৃষ্টি করবার জন্য এটা করলেন। এরকম নিম্নমানের রাজনীতি পূর্বে কখনো ভারতবর্ষে কোনো সরকার করেনি। সরকারি ক্ষমতায় থেকে সেই ক্ষমতার অপপ্রয়োগ করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, এরকম নিম্নরুচি রাজনীতি একমাত্র বিজেপির নেতারাই করতে পারেন। কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলেছেন প্রতিক্রিয়ায় শুনুন এবার। রাজনীতি করছে বিরোধীরা, ওনারা যেন মনে হচ্ছে ধোয়া তুলসী পাতা। জোর করে একটা আইনকে লোকসভায় পাশ করেছে সুপ্রিম কোর্টে, তার অবজারভেশন আছে। সেই আইনটা নিয়ে রিলিজিয়াস পারসিকিউশন পয়েন্টসে আপত্তি তুলেছে সব। আর ভারতবর্ষের আইন হচ্ছে, আপনি কোনো
সম্প্রদায়কে ডিসক্রিমিনেট করতে পারেন? এটা কি সম্ভব? ভারতবর্ষ সংবিধান নিয়ে চলে। ভারতবর্ষের সংবিধানে সমস্ত সম্প্রদায়, ধর্ম সবাইকে সমান গুরুত্ব দেওয়া আছে। আপনি 3টে দেশকে বললেন, বাকি 3টে দেশের কথা বলা হলো না। তামিল হিন্দুদের কথা বলা হয়নি কেন? এরকম অনেক বেশি ত্রুটিপূর্ণ একটা বিল, সেই বিলটা নিয়ে এখন ভোটের আগে রাজনৈতিক পণ্য করছে এবং হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করছে। দুটো দল, তৃণমূল এবং বিজেপি, উভয়ই এই দোষে দুষ্ট। একজন হিন্দুদের দায়িত্ব নিয়ে নিয়েছে, একজন মুসলমানদের দায়িত্ব নিয়ে নিয়েছে, এমন একটা ভাব দেখাচ্ছে। কিন্তু এটা ত্রুটিপূর্ণ বিল। তৃণমূল কংগ্রেস এই বিলটা নিয়ে রাস্তায় চেঁচামেচি করেছে, অথচ পার্লামেন্টে তাদের 8 জন সাংসদ ভোট দেয়। বলে কোনো লাভ নেই, মানুষের জবাব দিয়ে দেবে। আর এবার যে খবরে নজর রাখবো, জনতার টাকা 9-6 করে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি। মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আবাস ও 100 দিনের কাজে 1 টাকার দুর্নীতি প্রমাণ করুন, এমনটা নিয়েও কিন্তু সরাসরি বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন, এমনটাও কিন্তু টুইটে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনাদের জানিয়ে রাখবো, এর আগেও 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা নিয়ে বারবার আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবং আবারও লোকসভা নির্বাচনের কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস ও 100 দিনের টাকা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন। কথা বলবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে যেটা জানিয়েছেন, মুখোমুখি বিতর্কের সভায় বসুন এবং 100 দিনের কাজ এবং আবাস যোজনায় 1 টাকাও দুর্নীতি হয়নি। এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে, যে সাধারণ মানুষের টাকা নিয়ে নয়ছয় করেছে বিজেপি সরকার এবং ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের টাকা আটকে রাখা হয়েছে। অবিলম্বে সামনাসামনি বসুন এবং নেতৃত্ব ঠিক করে সামনে বসুন। আমাদের কাছে সমস্ত হিসেব পরিষ্কার রয়েছে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করে সত্য মানুষের সামনে আনুন। যেভাবে রাজ্যের মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করেছেন, আবাস যোজনা এবং 100 দিনের প্রকল্পের টাকা নিয়ে নয়ছয় করেছেন, তা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব নয়। তৃণমূল কংগ্রেস এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনের লোকসভা নির্বাচনে প্রচারে নিয়ে আসবে। এবং এই এখানে টুইট দেবজ্যোতি জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট লোকসভা নির্বাচনের আগে কতটা ইঙ্গিতপূর্ণ, কি মনে হচ্ছে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অধিকার যাত্রা শুরু করেছেন, সেখানে কিন্তু এই 100 দিনের প্রকল্প এবং আবাস যোজনার টাকা যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই বার্তাও যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং রাজ্য সরকার যে কিভাবে মানবিকতার সঙ্গে 100 দিনের প্রকল্পের টাকা দিয়েছেন এবং তারা যেটা 30 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন, তার মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আবাসের টাকাও কিন্তু কেন্দ্রীয় রাজ্য সরকার দেবে, সেই ইস্যুকেই কিন্তু মানুষের সামনে নিয়ে যাবেন এই অধিকার যাত্রার মাধ্যমে। অর্থাৎ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইস্যুটিকে সামনে আনতে চাইছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে চ্যালেঞ্জ করেছেন যে অবিলম্বে দুর্নীতির প্রমাণ করুন, 1 টাকাও দুর্নীতি হয়নি আবাস এবং 100 দিনের প্রকল্পে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আবাস এবং 100 দিনের কাজে 1 পয়সাও দেয়নি কেন্দ্র, বিজেপির সঙ্গে তর্ক করতেও রাজি। টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবাস এবং 100 দিনের প্রকল্প নিয়ে মিথ্যাচার করার জন্য জনগণের টাকা নিয়ে যা খুশি তাই করছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একেবারে সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলের জনগর্জন সভা থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ রয়েছে। আর এবার যে খবরে নজর রাখবো, শুভেন্দু অধিকারীর সিএ চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিএতে কারণ নাগরিকত্ব গেলে পদত্যাগ করব। সবার নাগরিকত্ব থাকলে আপনি পদত্যাগ করবেন? নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। তিনি গতকালও যে চ্যালেঞ্জ করেছিলেন, আজও একই কথা বললেন। বিরোধী দলনেতা হিসেবে তিনি একেবারে যেটা বললেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, একজনেরও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে না। এই সিএএ নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালে ঠিক এইভাবে কি বলেছেন তিনি, দেখুন।
একটা লোকের নাগরিকত্ব গেলে আমার এমএলএ সিট থেকে রেজিগনেশনটা নিয়ে যাবেন। আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন? একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি রেজিগনেশন দিতে পারবেন তো? সৌম্যজিৎ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই বিষয়ে আরো বিস্তারিত জানানোর জন্য। সৌম্যজিৎ। হ্যাঁ দেখো ভাস্বতী, খুব সম্প্রতি সারা দেশে সিএএ অ্যাক্ট অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছে কেন্দ্রীয় সরকার, এবং এই চালু করার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে। কেননা তাদের একটাই বক্তব্য, লোকসভা ভোটের আগেই এই সিএএ চালু করা একটা রাজনৈতিক চাল বলেই তারা দাবি করেছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধিতা করে যাচ্ছেন এই সিএএ অ্যাক্টের। এবং 14ই মার্চ নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা অনুষ্ঠান ছিল, এবং সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, এবং তিনি সিএএ অ্যাক্ট নিয়ে বলেন যে যদি কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল হয় তবে বিরোধী দলনেতা যিনি আছেন তিনি তার পদত্যাগ করবেন, যদি বাতিল না হয় তাহলে মুখ্যমন্ত্রী যেন পদত্যাগ করেন, এমনই একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাথে সেক্ষেত্রে সৌম্যজিৎ, তৃণমূলের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে এই মন্তব্যের প্রতিক্রিয়ায়? দেখো, এখন অব্দি তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এর কিছুক্ষণ পরেই তৃণমূলের শহীদ স্মরণ অনুষ্ঠান রয়েছে, এবং সেখানে দেবাংশু ভট্টাচার্য আসবেন এবং সেখানে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হবে। একদমই, তুমি নজর রাখো। কথা বললাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুভেন্দুর সিএ চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল থেকেই আমরা যেটা দেখছিলাম, সোমবার সিএ লাগু হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার। তিনি যে বক্তব্য রেখেছেন তার প্রতিক্রিয়ায় বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে তা স্পষ্ট। শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা হয়ে দায়িত্ব নিয়ে বলেছেন যে সিএ তে কারোর নাগরিকত্ব গেলে পদত্যাগ করব। একদমই, এবং সেই জায়গা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, সবার নাগরিকত্ব থাকলে আপনি পদত্যাগ করবেন। নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম সোমবার দেশ জুড়ে সিএ কার্যকর হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তরফে যে অবস্থান স্পষ্ট যে সিএ কোনোভাবেই মানা হবে না, এবং লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে ভাওতা এই সিএ, পাশাপাশি ধর্মের মধ্যে বিভাজন আনার চেষ্টা করছে বিজেপি, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন। সোমবার সিএর অবস্থান অর্থাৎ সিএ কার্যকর হওয়ার পর থেকেই দেশ জুড়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভের আঁচ বিরোধীদের মধ্যে, আর সেখান থেকে বিজেপির তরফেও কিন্তু একাধিক বক্তব্য স্পষ্ট করা হচ্ছে। একদমই, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই তার প্রতিক্রিয়ায় বলেছেন সিএ নিয়ে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে যেটা বলেছেন যে সিএ তে কারোর নাগরিকত্ব যাবে না। তিনি বলেছেন বিরোধী দলনেতা হয়ে তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে কারোর নাগরিকত্ব গেলে পদত্যাগ করবেন তিনি। প্রশ্ন তুলেছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, চ্যালেঞ্জ করে বলেছেন আপনি পদত্যাগ করবেন তো? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আপনি শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে শুনেছেন, কি বলবেন আপনি? হিংটিং শট, এলোমেলো কথা, মানুষকে বারবার তারা নানাভাবে চেষ্টা করছে সবকিছু গুলিয়ে দেওয়ার। আজকে শুভেন্দু বাবুকে প্রথম কথা বলতে হবে যে 1972 সালে 10 বছর বয়সে যে লোকটি এসছে তার আজকের বয়স 62 কি 64। সেই লোকটা আজকে তার কাছে আধার কার্ড আছে, তার কাছে ভোটার আইডি কার্ড আছে, আর ভোটার যে বিধি আছে নির্বাচন বিধি তার 16 নম্বর ধারায় বলা হয়েছে ভারতীয় নাগরিক হলেই তবেই ভোটার লিস্টে নাম উঠতে পারবে, তারাই একমাত্র ভোট দিতে পারবে। এটা সুস্পষ্ট সংবিধানের ভারতীয় নির্বাচনের 16 নম্বর ধারা। তাহলে প্রথম কথা বলুন যে শুভেন্দু অধিকারী বলুন যে 16 নম্বর ধারা আমি মানি না, হয় বলতে হবে, নয় বলতে হবে যাদের যাদের কাছে ভোটার আইডি কার্ড আছে তারা সবাই নাগরিক, সেটাই নিয়ম। শুভেন্দু অধিকারী বলতে পারছেন না কেন? আর তারপরে যে লোকটি আজকে 62-64 বছর বয়স, 1972 সালে ভারতবর্ষে এসছেন, তিনি আজকে আবেদন করে বলবেন 62 বছর বয়সে যে আমি নাগরিক নই, বৈধ নাগরিক নই, ফলে তার সমস্ত কিছু অবৈধ হয়ে যাবে, রেশন কার্ড থেকে। ধন্যবাদ। কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। শুভেন্দুর সিএ চ্যালেঞ্জ মমতাকে, এবং যেখানে তিনি সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে।
অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার কি বলছেন সরাসরি শোনাবো আপনাদের। ফাইনাল আর কেউ জয়েন দলের কার কার সাথে কথা হয়েছে, বিজেপি কার কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না, সে আছে বড় লোক, বড় লোকসভা কেন্দ্রেরই। না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। মমতা ব্যানার্জি যে যিনি জয়েন করবেন মানে কোথাকার? পশ্চিম বাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেনই, তাহলেই তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? হ্যালো, সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই, এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে। আমরা দলের জয়েন করছি, এটা কিন্তু ফাইনাল, আমি বিজেপিতেই জয়েন করব, এটা নিশ্চিত আছে। দেখুন, কারণের বিশ্লেষণ অনেক কিছু আছে, আপনারা সবাই জানেন। যারা বহু পুরনো কর্মীগুলো যারা ছিল তারাও ডিপ্রাইভ আছে। এখানে কমিটমেন্ট কে ফেল করা হয়েছে, অনেক রকম অসুবিধা হয়েছে, অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে। কালকে আমি একটা বয়ান শুনলাম, আমি বিজেপিরই সাংসদ ছিল এরকম বয়ান শুনেছি। তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি, তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে, কোন জায়গা চলে গেছে। কালকে সোমনাথ তালুকদারের বাড়িতে পার্থভূমিক গেছিলেন, সোমনাথ তালুকদার তো আপনার সাথে ওটা বসা করতেন, এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে? দেখুন, সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি, অনেকে অনেক কাছে যাবে, আমি অনেক লোকের কাছে যাব, যখন যদি প্রার্থী হই তাও যাব, পার্টির কর্মী হিসাবেও যাব, ওটা নিয়ে কোনো ম্যাটার নেই, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমি একটু মনে করি কোনো ব্যক্তি, আমি বা যেই কেউ, তারা কোনো ব্যক্তি হিসাবে, কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না, মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে। সোমনাথ শ্যাম যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছেন, আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন, কি বলবেন? না, বিরোধিতা করাটাই খারাপ, বিরোধিতা করাটাই উচিত। উনি হলুদ ফাইল কি দেখাবেন? আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন, আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম, কিন্তু ওনার ফাইলে আমার একটা নখও এদিকে ওদিকে করতে পারবেন না। কেন? দুর্নীতি ওরা করেছে, আমরা না। এরা কি আপনাকে ভয় পাচ্ছেন? আপনি বিজেপিতে প্রার্থী হলে ওনাদের অসুবিধা হবে, এটা ভয়? আরো বারোতে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অর্জুন সিং কি বলছেন সরাসরি শোনাবো। ওখানে সন্দেশখালিতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হবে, কে গেল? দেখেছেন পার্থভূমিকে গেছেন, ওখানে তো বিধায়ক আছেন, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য ওনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। হলুদ ফাইল হবে কি লাল ফাইল হবে কি কালো ফাইল হবে? দলকে জানিয়েছেন যে পার্থভূমিকের সঙ্গে শাহজাহানের যোগ রয়েছে? আমি কেন দলকে আর জানাতে যাব? দল তো জানে ভালো করে।
শুনুন, এই দলের কোনো বলার জায়গা নেই, কোনো শোনারও জায়গা নেই। বলছি বড় মাকে নিয়ে যে কথা বলছেন, সেই বড় মা যারা প্রথম থেকে যারা ব্যবস্থাপক ছিল তাদের প্রত্যেককে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তো কালকে এই কথাটা বলেছি, বড় মার যারা পুরনো ট্রাস্টি আছেন তাদের কি অবস্থা আছে তারাই বলতে পারবেন। ওখানে হাজার হাজার যে হকাররা ছিলেন তাদের কি হাল হয়েছে, ওখানে ব্যবসায়ীদের সঙ্গে কি ব্যবহার হচ্ছে সবই আপনারা জানেন। আরো সময় আসলে আপনারা জানতে পারবেন। দাদা, একটা বিষয় একটু পরিষ্কার করবেন, সেটি হচ্ছে যে গতকালকেও মমতা ব্যানার্জি বলেছিলেন যে অর্জুন সিং বিজেপির সাংসদ, বিজেপিতে আছে, ও কিন্তু তৃণমূল আসেনি। তাহলে যদি তাই হয় তাহলে নতুন করে দল পরিবর্তন করার আবার কি আছে, মানে যোগদান করার কি আছে, কোনো প্রয়োজনীয়তা আছে কি? কিছু কিছু জিনিস ফর্মাল হয়ে সেটা করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভবিষ্যৎটা কি হবে 2026 থ্যাংক ইউ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, অর্জুন সিং বিজেপিতেই ফিরলেন। দেখলেন সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করলেন আনুষ্ঠানিকভাবে যোগদান। ব্যারাকপুরে আরো একজন বড় নেতা যোগ দেবে এমনটা ইঙ্গিত দিলেন। আমার সঙ্গে আরো এক বড় নেতা যোগ দেবেন এমনটাই বললেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে হাজার লোক বিজেপিতে যোগ দেবে। অভিমানী অর্জুন সিং, তৃণমূলের টিকিট না পেয়ে তিনি অভিমানী ছিলেন এবং তারপর থেকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের বিরুদ্ধে যা যা বলেন, ক্ষোভ উগরে দেন, আপনাদের সামনে তুলে ধরেছিলেন এবং আজকে তিনি নিজেই ঘোষণা করলেন বিজেপিতেই ফিরছেন তিনি এবং তিনি বলে দিলেন তার সঙ্গে আরো এক বড় নেতা তিনিও যোগদান করবেন। তৃণমূলে তার প্রয়োজন ফিরিয়েছে, সেই জন্যই তাকে ছুড়ে ফেলা হয়েছে এমনই মন্তব্য করেছিলেন অর্জুন সিং এবং আজকে তিনি ঘোষণা করলেন তিনি বিজেপিতেই ফিরছেন। একদমই তাই, বিজেপিতেই যোগ দিচ্ছেন অর্জুন সিং এবং তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন যে যেমনটা তিনি এর আগে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের টিকিট না দেওয়াতেই, অভিমান প্রকাশ করেছিলেন অর্জুন সিং, আর এবার আজ সাংবাদিক বৈঠক করে তিনি স্পষ্ট করলেন আমার সঙ্গে আরো এক বড় নেতা যোগ দেবে বিজেপিতে। পাশাপাশি ব্যারাকপুরের অনেকেই, হাজার হাজার লোক বিজেপিতে যোগদান করবে এমনটাও সাংবাদিক বৈঠক থেকে মন্তব্য করলেন অর্জুন সিং। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাস্বতী, আমরা বিরতিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং কি বলছিলেন শুনছিলাম এবং সেখানে তিনি দুটি কথা বলেন। এক, প্রথমেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে ফিরছেন। হ্যাঁ, জল্পনা যা ছিল তাতেই শিলমোহর, বিজেপিতে ফিরছেন অর্জুন সিং। পাশাপাশি তিনি বললেন তার সঙ্গে আরো একজন বড় নেতা যোগ দেবেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং, তার সঙ্গে আরো বিস্তারিতভাবে। শুভজিৎ, আর কি বললেন অর্জুন সিং? আমরা শুনলাম তিনি দুটো বড় কথা বললেন, ঘোষণা করলেন বিজেপিতে ফিরছেন, আরো একজন বড় নেতার যোগ দেওয়ার কথা বললেন, তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। দেখো, এতদিনের যে এক প্রকার যে ভাবনা ছিল যে অর্জুন সিং কি করবেন, আদৌ কি বিজেপিতে যোগদান করবেন, তার কিন্তু অবসান আজকে তিনি নিজে একটু সাংবাদিক বৈঠক করে করেন। তিনি প্রকাশ্যে বলেন যে হ্যাঁ, আমি বিজেপিতেই যোগদান করব। বিজেপিতে যোগদান করার পর প্রার্থী হব কিনা সেটা আমি জানি না, সেটা সম্পূর্ণটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। কিন্তু আজকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে বিজেপির যে দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে আজকে তিনি যোগদান করবেন। কিন্তু তার সঙ্গে আরেকটি চমক রয়েছে, ব্যারাকপুর লোকসভা থেকেই কিন্তু কোনো এক নেতা তার সাথে যোগদান করতে পারেন বলেও তিনি জানিয়েছেন। তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবারে লড়াইটা কিন্তু এবারে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে, ব্যারাকপুর লোকসভায় লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হয়ে উঠেছে, কারণ তার এক সময়ের খুবই ঘনিষ্ঠ বন্ধু পার্থ ভৌমিকের বিরুদ্ধেই তিনি প্রার্থী হবেন ঘোষণা করেছিলেন বিগত 3 থেকে 4 দিন আগে। আজকে সেই ঘটনারই অবসান তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতে যোগদান করছেন। এখন শুধু দেখা যাচ্ছে তার সাথে আর কে যোগদান করছেন এবং বিজেপির প্রার্থী হওয়ার পরে বিজেপি কি 2019-এর মতো 2024 সালে এই আসনটি নিজে ধরে রাখতে পারবে, নাকি হাত ছিনিয়ে নিয়ে চলে যাবে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন কিন্তু এখন সেদিকেই। বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে আজকে কি কি উল্লেখ করলেন অর্জুন সিং, কি বললেন? আগের দিন যেমন তৃণমূলের বিরুদ্ধে অনেক কথাই তিনি বলেছিলেন এবং তিনি বলেছিলেন তিনি আনওয়ান্টেড এবং তার যা যা ক্ষোভ তা উগরে দিয়েছিলেন, আজকে নতুন করে কোনো কথা বললেন না? দেখো, আজকে সেইভাবে নতুন করে কোনো কথা না বললেও তিনি পুরনো কথাগুলোই বলেছেন, কারণ এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে হয়ে যাওয়া একের পর এক দুর্নীতি। এবং তিনি আরেকটি কথা বলেন, শেখ শাহজাহানের যে 2 সাকরেত ছিল, অর্থাৎ শিবু হাজরা এবং তার সাথে আরেকজন যিনি ছিলেন, তাদের দুজনেরই জমি রয়েছে এই নৈহাটিতে।
শেখ শাহজাহানেরও বেশ কিছু জমি এই নৈহাটি অঞ্চলে রয়েছে। তার সম্পূর্ণটাই কিন্তু মদত দিয়েছেন নৈহাটির বিধায়ক তথা বর্তমানে ব্যারাকপুর লোকসভার যিনি প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। এই সব বিষয়গুলি তিনি বিজেপিতে যোগদান করার পর আরো খোলাসা করে সাংবাদিক বৈঠক করে তিনি প্রকাশ্যে জানাবেন। তিনি আরো বলেন যে সোমনাথ শ্যাম যে কথায় কথায় বলে হলুদ ফাইলের কথা, যে হলুদ ফাইলের পৃষ্ঠা খুললে তিনি থাকতে পারবেন না, সেই বিষয়েও তিনি বলেন যে হলুদ ফাইল কেন, যে কোনো ফাইলই বলুক না কেন আমি তার জবাব দেব, শুধু আমি বিজেপিতে যোগদান করি, বিজেপিতে যোগদান করে নির্বাচনে লড়া সেটাই তো লক্ষ্য ছিল, কি বললেন তা নিয়ে? হ্যাঁ, তিনি তো পরিষ্কার প্রথম দিন থেকেই বলছেন তার প্রথম লক্ষ্য ছিল পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াই করাটা। সেই লড়াইটা তিনি লড়বেন এবং আর কিছুক্ষণের মধ্যে বিজেপিতে যোগদান করবেন। যোগদান করার পরে কিন্তু লড়াইটা আরো বেশি হবে বলে মনে করছেন অর্জুন সিং। অর্থাৎ শুভজিৎ, এটা তাহলে স্পষ্ট যে লড়াই আরো জোরদার করবার জন্য এবং যেভাবে তিনি বলেছিলেন যে একেবারে প্রার্থী হয়ে ফিরবেন, তাই বিজেপিতে যোগদান এভাবেই, তাই জন্যই তো শুভজিৎ আজকে এইভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করলেন অর্জুন সিং বিজেপিতে ফেরার কথা। একদমই ঠিক তাই, তুমি সেই কথাই বলেছো যে এতদিনের যে একটা লড়াই ছিল সেই লড়াইটা আরো যাতে বড় লড়াইয়ের দিকে যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে পৌঁছায় সেদিকেই কিন্তু সেই জন্যই এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধে থাকার জন্যই কিন্তু এই লড়াইয়ের ঘোষণা এবং প্রকাশ্যে তিনি বলে দেওয়া যে বিজেপির প্রার্থী এবারে কে হবে জানি না, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বিজেপিতে যোগদান করবেন, সেটা তিনি নিজের মুখেই জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম আমাদের ব্যারাকপুরের প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। অর্থাৎ শেষ পর্যন্ত যেটা আমরা দেখতে পেলাম, সাংবাদিকদের মুখোমুখি হয়ে একেবারে ঘোষণা করলেন নিজে মুখেই যে বিজেপিতে ফিরছেন, আমার সঙ্গে আরো এক বড় নেতা যোগ দেবে এবং তিনি এটাও বললেন যে ব্যারাকপুর থেকে 1000 লোক বিজেপিতে যোগ দেবে। ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পাশাপাশি তার ঘোষণা বিজেপিতে ফেরার। সব মিলিয়ে নির্বাচনে লড়ার যে একটা মনোভাব নিয়েই তিনি এগোচ্ছিলেন এবং যার জন্যই বিজেপিতে ফেরা তার, সেই কথাতেই আরো একবার তিনি স্পষ্ট করে বিশ্লেষণ করে বলে দিলেন যে বিজেপিতেই ফিরছেন তিনি অর্জুন সিং। যার প্রয়োজন ফুরিয়েছে তিনি বলেছিলেন, ছুড়ে ফেলা হয়েছে তাকে দল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছিল দপ্তর থেকে এবং তারপর একে একে তার বিবৃতি, তার বক্তব্য, তার ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি আজকে তার ঘোষণা যে বিজেপিতেই তিনি ফিরছেন, তার সঙ্গে আরো একজন বড় নেতা যোগ দিতে চলেছেন। আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং তিনি স্পষ্ট করলেন যে তিনি বিজেপিতেই যোগদান করছেন এবং ব্যারাকপুর থেকে হাজার হাজার লোক বিজেপিতে যোগদান করছেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক লড়বে। আর এই বিষয় সামনে আসার পর থেকে আমরা দেখেছিলাম যে অর্জুন সিং তিনি একাধিক ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন 1.5 বছর দলে থেকে আমার সময় নষ্ট হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সোমনাথ বাবু, বিজেপিতেই ফিরলেন অর্জুন সিং। এর আগে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং যেখানে তিনি বলেছিলেন যে দলে থেকে আমার সময় নষ্ট হচ্ছে, আজ তিনি স্পষ্ট করলেন আমার সঙ্গে আরো এক বড় নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন। কি বলবেন আপনি? কোনো গদ্দার হবে, আরো না কোনো গদ্দার হবে, সবকিছু পাওয়ার পরে হয়তো সেও পালাবে। এই ধরনের গদ্দার সব জায়গায় থাকে, হয়তো যেতে পারে, আমি তো জানি না। ওনার কাছে যেহেতু উনি নিজে গদ্দার, ওনার কাছে অন্যরকম গদ্দারের অনেক লিস্ট হবে। আপনার সাথে তো দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব আমরা দেখেছি সামনে এসেছে এবং আপনি কি বলবেন সেই জায়গা থেকে? আপনি কি চান আমার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। অন্যায় যেটা দলের মধ্যে থেকে উনি করার চেষ্টা করেছিলেন, এই দলকে আত্মঘাত করার চেষ্টা করেছিলেন, পিঠে ছুরি মারার চেষ্টা করেছিলেন, সেটার প্রতিবাদে অবশ্যই আমি দাঁড়িয়েছিলাম আর দলকেও জানিয়েছিলাম। দল সেটা দেখতে পেয়েছে যে ওর আসল মুখোশ এবং চেহারা কি সেটা দেখতে পেয়েছে। ব্যারাকপুর থেকে তিনি জিতবেন এমনটা অর্জুন সিং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দেখুন আমাদের এখানে না অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়ায়, আপনি দেখেছেন অভিজ্ঞত দিন, তারা সবাই বলে যে জিতছি, দেখা যাবে মাঠে ময়দানে। সেক্ষেত্রে সোমনাথ বাবু, অর্জুন সিং ভোটে দাঁড়ালে লড়াইয়ের ক্ষেত্রে কি অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে? অর্জুন চ্যাপ্টার ইজ ক্লোজ ফ্রম ব্যারাকপুর, ওই চ্যাপ্টারে আর কেউ খুলে পড়বে না, ওই চ্যাপ্টারটাই ক্লোজ হয়ে গেছে, ওই চ্যাপ্টারটা আর কেউ পড়বে না, ওটা বাতিল হয়ে গেছে। ধন্যবাদ জানাবো আপনাকে। মস্তিষ্ক থেকে, মানুষের মধ্যে থেকে ওই চ্যাপ্টারটাই বাদ হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ছিলেন ফোন লাইন।
বিজেপিতেই যোগ দিচ্ছেন এমনটাই ঘোষণা করেছেন আজ সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং। আর এখন সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখোঁজ ছিলেন ব্যবসায়ী, আপনারা জানেন নিমতায় যে ঘটনা ঘটেছে, নিমতা কাণ্ডে 50 লক্ষ টাকার এবার হদিশ পেতে মরিয়া গোয়েন্দারা। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি খবর রয়েছে? দেখো, আমরা জানি যে 50 লক্ষ টাকার জন্যই খুন করা হয়েছে এই ব্যবসায়ীকে, বাবা লাখানিকে, ভবানপুরের ব্যবসায়ী। এবং ইতিমধ্যেই কিন্তু মাস্টারমাইন্ড অনির্বাণ গুপ্তা কোথায় রেখেছে সেই 50 লক্ষ টাকা, সেই নিয়ে ছানবিন শুরু করেছে গোয়েন্দারা। এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ভিকটিমকে যে ফেক মেল করা হয়েছিল এবং সেই টাকা নেওয়া হয়েছিল অ্যাকাউন্টে। দফায় দফায় 20 লক্ষ টাকা গিয়েছিল অনির্বাণ গুপ্তর এক বান্ধবীর অ্যাকাউন্টে এবং 10 লক্ষ টাকা এসেছিল অনির্বাণের নিজের অ্যাকাউন্টে। বাকি 20 লক্ষ টাকা কোথায় গিয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা জানার চেষ্টা করছে অনির্বাণ গুপ্তর থেকে। রিয়া, এখনো পর্যন্ত এই যে 50 লক্ষর কথা উঠছে, এই 50 লক্ষ ঠিক কি কারণে কাজে লেগেছিল বা পরিবার সূত্রে এই ব্যাপারে কিছু জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, মূলত 50 লক্ষ টাকা যেটা প্রতারণা করা হয়েছিল ভিকটিমের সঙ্গে এবং তাকে বলা হয়েছিল যে ওষুধ কম টাকায় পাইয়ে দেবে এবং সেই কোম্পানিগুলোর সাথে টাই আপ করার জন্য, এবং ফেক আইডি খুলে সেই ফেক কোম্পানির নাম দিয়ে অনির্বাণ গুপ্তই সেগুলোকে মেল করতো এই ভিকটিমের কাছে এবং সেগুলোর কথা সুপারিশ করতো সেই অনির্বাণ গুপ্ত। এবং সেই অনুযায়ী কিন্তু ভিকটিম যে টাকা তারা ইনভেস্ট করেছিল এই ভিকটিম এবং সেখানে 50 লক্ষ টাকা ইনভেস্ট করেছিল। এই সমস্ত টাকাটাই গিয়েছিল অনির্বাণ গুপ্তর কাছে এবং অনির্বাণ গুপ্ত তার মধ্যে 20 লক্ষ টাকা তার যে বান্ধবী তার অ্যাকাউন্টে নিয়েছিল এবং বাকি 10 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছিল। বাকি যে আরো 20 লক্ষ টাকা রইল এই 50 লক্ষ টাকা থেকে, সেই টাকা কোথায় গেছে সেই নিয়ে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অনির্বাণ গুপ্তকে। ধন্যবাদ রিয়া, কথা বললাম আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। নিখোঁজ ছিলেন কলকাতার ভবানীপুরের এক ব্যবসায়ী এবং তারপর নিহতকে ভুয়ো মেল করা হয় এবং পুলিশ সূত্রে খবর নিহতকে ভুয়ো মেল করে টাকা নেওয়া হয়। দফায় দফায় 20 লক্ষ টাকা যায় অনির্বাণের বান্ধবীর অ্যাকাউন্টে, 10 লক্ষ টাকা ঢোকে অনির্বাণের অ্যাকাউন্টে, বাকি 20 লক্ষ টাকার খোঁজেই এবার পুলিশ। আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।